হোগলা ছাউনিটা বাতার সঙ্গে বাঁধতে পারতে কুবের হঠাৎ সচকিত হয়ে বলল, কে হাঁকে রে গানসা? বহুদূর নদীবক্ষ থেকে হাঁক আসছিল, মানব কণ্ঠের একখানা ক্ষীণ আওয়াজ। দুই কানের পিছনে হাত দিয়ে হাঁক শুনে উঠে দাঁড়িয়ে কুবের সাড়া দিয়ে উঠল। এ এক ধরনের ভাষা, পূর্ববঙ্গের মাঝি শ্রেণীর লোক ছাড়া এ ভাষা কেউ জানে না। এ ভাষায় কথা নেই, আছে শুধু তরঙ্গায়িত শব্দ। উন্মুক্ত প্রান্তরে বিস্তৃত নদীবক্ষে এ শব্দ দূর থেকে দূরে চলে যায়, ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে আসে, কিন্তু তরঙ্গের তারতম্য অবিকল থেকে যায়। অস্ফুট গুঞ্জনের মতো মৃদু হয়েও যদি কানে এসে লাগে, পদ্মা নদীর মাঝি কান পেতে শুনে অর্থ বুঝতে পারে। শব্দের দুর্লক্ষ উৎসের দিকে চেয়ে সে বুক ভরে বাতাস গ্রহণ করে। বাঁ হাত কানের পিছনে রেখে ডান হাতটা মুখের সম্মুখে এনে সঞ্চালিত করে উচ্চারিত একটানা আওয়াজে যে সে তরঙ্গের সৃষ্টি করে। ধনঞ্জয় মন দিয়ে শোনেনি। সে জিজ্ঞাসা করল, ক্যাডা? কি কয়? কুবের বলল, আমাগর রাসু। ধনঞ্জয় অবাক হয়ে গেল। ভিন্না মাঝির পোলা? কস কি কবির? শুনছিস নি ঠিক? রাসুর গলা চিনি না খুড়া, অখনই আইব দেখো। ধনঞ্জয় বিস্ময়ে কমতে চায় না। বহুদূরের নৌকাটার দিকে চেয়ে এসে বলল, রাসু না হোসেন মিয়ার দ্বীপে গেছিল? হ। আইল কিবা? কুবের বিরক্ত হয়ে বলল, কি বা কম খুড়া, আহুক জিগাইও। হোসেন মিয়া সাইরা দিবার পারে, ও নিজে পলাইয়া আইবার পারে, না জিগাই আমি কম যাই। খানিক পরে আবার হাঁক এলো, এবার আরো স্পষ্ট। হাঁকের আওয়াজে যে একটি উৎসুক সুর ছিল, তিনজনের কানেই তা ধরা পড়ল। গণেশ কুবেরের মুখের দিকে চেয়ে কি বলতে হাঁ করে কিছুই বলল না। হাঁকের জবাব দেবার জন্য কুবের সুদীর্ঘ শ্বাস গ্রহণ করল। কিছুক্ষণ পরে একটা জীর্ণ পুরাতন নৌকা এসে ফিরল পাশে। দুজন অচেনা মাঝি নৌকো বেয়ে আসছে, ভিনগাঁয়ের নৌকা। নৌকার খোলটা কাঁঠালে এমন ভাবে বোঝাই করা হয়েছে যে নৌকোর প্রান্তভাগ জলের উপর কয়েক ইঞ্চি মাত্র ভেসে আছে। উপরে কোনো রকম আবরণ নেই। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মাঝি দুজন এবং রাসু তিনজনেই ভিজে গিয়েছে। তারা দিয়ে রাসুকে এই নৌকোয় নামিয়ে দিয়ে মাঝি দুজন বোধহয় বিড়বিড় করে তাকে গাল দিতে দিতেই তৎক্ষণাৎ আবার ঠেলা দিয়ে নৌকার মুখ ফিরিয়ে বৈঠা ধরল। পদ্মা নদীর চিরন্তন রীতি অনুসারে কুবের জিজ্ঞাসা করল, কোন গাঁও থেকে আইলা মাঝি, যাইবা কোনে? জবাব দেবার রীতিও চিরন্তন। তারা সক্রোধে বলল, শিল্পী থেকে আইলাম, জামু মেলায়। রাগের কারণটা তাদের সহজেই বোঝা যায়। শিল্পী থেকে সোজাসুজি সোনাখালীর মেলায় যাওয়ার বদলে রাসুকে এখানে পৌঁছে দিতে তাদের পদ্মা পার হতে হয়েছিল। প্রতিদানে রাসু যে তাদের কিছুই দিতে পারেনি তাও অত্যন্ত সুস্পষ্ট। কিন্তু এ ক্রোধ তাদের ফলপ্রসূ নয়, এ শুধু ক্রোধ। রাসুর মতো দুরবস্থায় পড়ে আবার যখন কেউ তাদের পদ্মা পার করে দেবার অনুরোধ জানাবে, এমনি ভাবে রেগে উঠলেও সেই নিরুপায় মানুষটিকে তারা না বলতে পারবে না। বিনা প্রত্যাশায় বোঝাই নৌকো নিয়ে 3 ক্রোশ অতিরিক্ত বৈঠা বাইবে। এটা মহত্বের নয়, পরোপকার নয়, এটাই রীতি, অপরিহার্য নিয়ম। আশ্চর্য এই নিয়ম পালন করে ক্রুদ্ধ হয়ে ওঠাও অনিয়ম নয়। নৌকায় পা দিয়ে রাসু খানিকক্ষণ আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। তারপর কুবেরকে জড়িয়ে ধরে গদগদ কণ্ঠে বলল, আমি আলাম গো কবির দা। কণ্ঠে আলি রাসু? কই কবির দা কই? তোমাকে দেখা মুখে রাও সরে না, গতকাল পরে ফিরে আলাম। কুবের ও গণেশ তার চোখে জল দেখতে পেল। ধনঞ্জয় পড়েছিল তার পিছনে। সে উপস্থিত থাকতে রাসু যে এসে পৌঁছেই কুবেরকে জড়িয়ে ধরে আহ্লাদে ডগমগ হয়ে উঠল, এতে মনে মনে সে ঈর্ষাতুর ও অসন্তুষ্ট হয়ে উঠেছিল। রাসুর আবির্ভাবে উত্তেজনা তারও কম হয়নি। তা গোপন করে শান্ত উদাস ভাবে সে বলল, বয় রে রাসু বয়।
কুবেরকে ছেড়ে রাসু হোগলার নিচে নৌকার আধভেজা পাটাতনের উপর বসে পড়ল। হাতের উল্টো পিঠে চোখ মুছে, পরনের জীর্ণ বসনে ঘষে হাতে লাগা অশ্রু মুছে ফেলল। 3 জোড়া চোখ চেয়ে রইল তার শীর্ণ কঙ্কালসার দেহটার দিকে। 3 বছর আগে হোসেন মিয়ার সঙ্গে সপরিবারে সে যখন ময়নাদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছিল, দেহ তখন তার অবশ্য বিশেষ পরিপুষ্ট ছিল না, কিন্তু এমনভাবে ভেঙেও সে পড়েনি। রাসুর মাথায় বড় বড় চুল জট বেঁধে গেছে, সর্বাঙ্গে অনেকগুলো ক্ষতের চিহ্ন, কয়েকটা ঘা এখনো ভালো করে শুকায়নি। 2টি পাই তার হাঁটুর কাছ থেকে গোড়ালি পর্যন্ত ফোলা। গায়ের চামড়া যেন তার আলগা হয়ে শুকিয়ে শক্ত কালো হয়ে উঠেছিল। এখন বৃষ্টির জলে ভিজে ভেজা জুতোর চামড়ার মতো স্যাঁতস্যাঁতে দেখাচ্ছে। একটু আগে বহুদূর থেকে অত জোরে হাঁক দেবার শক্তি সে কোথায় পেয়েছিল ভেবে কুবের অবাক হয়ে রইল। রাসু ঝিমিয়ে পড়েছিল। ধনঞ্জয় জিজ্ঞাসা করল, ময়নাদ্বীপ থেকে আলি না রাসু? হ। পলাইয়া আইসস? হ, বৈশাখ মাসে। বৈশাখ মাসে? এতকাল কইছিলি তুই? নোয়াখালী ছিলাম, বিশুদ্ধবারে আইলাম শুল্পি। কমুনে আজান খুড়া সকল কমুন, ওখানে ক্ষুধায় মরি। অকবিরদা কিছু নি দিবার পারো? তখনকার মতো কৌতূহল নিবৃত্তির সম্ভাবনা নেই দেখে রাসুকে সঙ্গে করে 3 জনই গ্রামে ফিরে গেল। ধনঞ্জয়ের বাড়ি পর্যন্ত পৌঁছবার আগেই রাসুর আবির্ভাবে বার্তা রাষ্ট্র হয়ে গেল জেলেপাড়ার সর্বত্র। কিছুক্ষণের মধ্যেই ধনঞ্জয়ের উঠোন জেলেপাড়ার কৌতূহলী ছেলে মেয়ে স্ত্রী পুরুষে ভরে উঠল। সকলের চোখে অপার বিস্ময়। 3 বছর আগে সকলে যাকে মৃত্যুমুখী সঁপে দিয়েছিল, প্রায় 3 বছর যাকে সকলে একরকম ভুলেই ছিল, হঠাৎ সে আবার এলো কোথা থেকে? রাসুর মামা 80 বছরের বুড়ো পিতম মাঝি নুব্জ দেহ নিয়ে লাঠিতে ভর দিয়ে এসে পড়ল। রাসু দাবার উপরে চাটাইয়ে বসে মুহ্যমানের মতো একদা পরিচিত এই জনতার দিকে স্তিমিত নিস্তেজ দৃষ্টিতে চেয়ে দেখছিল। কাছে গিয়ে ক্ষীণ দৃষ্টিতে পিতম মাঝি তাকে অনেকক্ষণ ঠাহর করে দেখল। চিনতে পেরে ভাবাবেগে হাত থেকে লাঠিটা খসে যাওয়ায় হঠাৎ ভাগ্নের গায়ের উপরেই হুমড়ি খেয়ে পড়ে সে উঠল কেঁদে। হুমড়ি খেয়ে পড়ার আঘাতে নয়, কেঁদে উঠল সে এই বলে যে রাসু একা ফিরে এলো, আর সকলে কই? যে অনাহারের পীড়নে রাসু একদিন সপরিবারে ঘরছাড়া হয়েছিল, 2 মুঠো চাল দিয়ে পিতম তা লাঘব করবার কোনো চেষ্টাই করেনি। তাই বলে তার এই কান্না যে অশোভন হলো তা নয়। সেই দুর্দিনে মামার স্বাভাবিক উদাসীনতার স্মৃতি রাসুও মনের মধ্যে পুষে রাখেনি। শুধু সেই দুর্দিনের স্মৃতি নয়, সবই যেন সে এতক্ষণ ভুলেছিল, তার দুঃখ বেদনার সর্বাঙ্গীন ইতিহাস। প্রীতমের কান্না শুনে সেও হঠাৎ ডুকরে কেঁদে উঠল। আমি একা ফিরাইলাম গো মামা, সব কটারে গাঙের জলে ভাসাইয়া দিয়া আমি একা ফিরাইলাম। কান্নার মধ্যেও প্রীতম চমকে উঠল, একেবারে বেখাপ্পা সুরে প্রশ্ন করল, কস কি রাসু, সব কাটা গেছে? রাসু সায় দিয়ে বলল, সব গেছে মামা, আমার কেউ নাই। কেউ নাই? 1 স্ত্রী, 2 পুত্র ও 1 কন্যা। একুনে এই 4 জনকে সঙ্গে নিয়ে সে নিরুদ্দেশ যাত্রা করেছিল। হোসেন মিয়ার জঙ্গলাকীর্ণ ময়নাদ্বীপের উপনিবেশে একে একে 4 জনই মৃত্যুর দেশে নিরুদ্দেশ হয়ে গেছে। এই গভীর শোকাবহ সংবাদে কেতুপুরের জেলেপাড়া নিবাসী নরনারী মুখ হয়ে গেল। অথচ এই সংবাদ রাসুর আকস্মিক আবির্ভাবের মতো বিস্ময়কর নয়। সকলেই এটা জানতো। সমুদ্রের মধ্যে যে দ্বীপে সৃষ্টির দিন থেকে মানুষ বাস করেনি, সেখানে গিয়ে কারো বাঁচবার উপায় আছে? রাসুরা যখন যেখানে যায় সেখানে তখনই সকলে নিশ্চিত জেনেছিল তারা মরতে যাচ্ছে। রাসু যে জীবিতাবস্থায় ফিরে এসেছে, আশ্চর্য তো এইটুকুই। এমনই আশ্চর্য যে রাসুকে সামনে উপস্থিত দেখেও যেন বিশ্বাস হতে চায় না।